ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। আমরা আশা করব ক্ষুদে দর্শকেরা এটিকে এড়িয়ে চলবে। নমস্কার, আজ আপনারা শুনবেন টি মেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনালস প্রেজেন্স রাহুল সেনগুপ্তের কলমে সেতার। লেখকের জন্ম 7 এপ্রিল 2003 সালে উত্তর 24 পরগনার নৈহাটি শহরে। বর্তমানে তিনি ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিকম অনার্স নিয়ে পড়াশোনা করছেন। এর আগে তিনি লিখেছেন বেশ কিছু কবিতা, তবে গল্প লেখক হিসাবে তার প্রথম আত্মপ্রকাশ হয় এই গল্পটার মাধ্যমে। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, টি মেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনালস প্রেজেন্স সেতার। আজ অনেক দিন পর প্রায় 1 মাসের খরা কাটিয়ে শেষমেশ বৃষ্টি নেমেছে। বাইরে ফুরফুরে হাওয়াও দিচ্ছে, আর তার সাথে বৃষ্টি ভেজা মাটির সেই সোঁদা গন্ধ। শহরের ব্যস্ততায় প্রকৃতির এই সুন্দরতম সৃষ্টিগুলো মানুষ প্রায় ভুলতেই বসেছে। আজ বাড়িতেও সবাই উপস্থিত আছে, কারণ আজ যে রবিবার। বাবা দাদা দুজনেরই ছুটি আজ। জেঠু তো কয়েক মাস আগেই অবসর নিয়েছেন, তাই আজ হলো জমজমাট রবিবার। বুঝলাম আজ একটা ভালো গল্পের আসর বসবে। আমার জেঠু আগে ছিলেন এক সরকারি কর্মচারী, তাই তাকে নানান শহর তথা ভারতবর্ষের নানান রাজ্যে ঘুরতে হয়েছে। সেহেতু জেঠুর সাথে নানান ঘটনাই ঘটেছে। দেখেছেন অনেক বিচিত্র বিচিত্র জিনিস, যার গল্পগুলোই আমাদের উনি শোনান। তবে আমার বাবা এসব গল্প বিশ্বাস করতে একেবারেই নারাজ। বাবা তাই বলে উঠলেন, আর ধান, এসব ওই বানিয়ে বলা গাঁজাখুরি গল্প। ছেলে মানুষের মন জয় করা ধান্দা আর কি। সত্যি বলতে কি, জেঠুর এই গল্পগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর তাই হয়তো জেঠুকে ছোট থেকেই আমি খুব বিশ্বাস করি। তাই এই বৃষ্টির দিনে একটা ভালো ভূতের গল্প শুনলে উফ, পুরো ব্যাপারটা একবারে জমে ক্ষীর হয়ে যাবে। জেঠু, আজ একটা গল্প হয়ে যাক না, আর এই গল্পটা কিন্তু ভূতের হওয়া চাই। জেঠু বলল, গল্প শুনবে? গল্প? হ্যাঁ, একটা ঘটনার কথা মনে পড়ছে ঠিকই, কিন্তু তা তো গল্প না, সত্য ঘটনা। অনেক কাল আগে একটা ব্যাপার ঘটেছিল। যদি বলো তাহলে সেটা শোনাতে পারি। কি শুনবে? বাবা আমাকে মুখ ভেঙিয়ে বলল, ধুর, ওসব সত্যি ঘটনা না ছাই, সব সালা বানানো গাঁজাখুরি গল্প। ভূত টুত বলে কিছু আছে নাকি? আমি মা বাবা দাদাকে থামিয়ে দিয়ে বললাম, একটু দাঁড়াও না বাবা। মা বলল, তোমার সব ব্যাপারেই বাড়াবাড়ি, দাদাকে বলতে দাও না কথাটা। জেঠু বলল, বলে কিছু আছে নাকি সেটা শুনলেই জানতে পারবে। আরে তুমি বলো তো জেঠু, ওরা যা বলছে বলুক। জেঠু একটু জল খেয়ে বলল, তবে শোনো, এই ঘটনাটি শোনার পর আশা করি তোমার ধারণাটা ভুল প্রমাণিত হবে। তবে হ্যাঁ, আর একটা কথা, আমি যখন গল্প বলবো তখন কিন্তু কেউ আমাকে থামাবে না। আরে না না, কেউ থামাবে না তোমায়, তুমি শুরু করো। জেঠু এবার বলতে আরম্ভ করলো, তাহলে শোনো তোমরা। একটা সময় ছিল আমিও সৌমের মতন ভূত বা অলৌকিক শক্তিতে বিশ্বাস করতাম না। তবে একটা ঘটনা আমার ধারণাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত করেছিল।
তা প্রায় আজ থেকে 31 বছর আগেকার কথা বলছি। তখন আমার ট্রান্সফার হয়েছিল বিহারের পাটনা শহরের এক অঞ্চলে। সেখানে বেশ মনোরম পরিবেশ ছিল। একাই থাকতাম, কোনো পিছুটান প্রভৃতি সংযোগও ছিল না। আমি থাকতাম ওই অঞ্চলেই, অর্থাৎ আমাদের অফিস থেকে প্রায় কাছেই একটা মেস বাড়িতে। আমরা মোট 12 জনের মতন বাস করতাম সেখানে। সবাই ভিন্ন ভিন্ন কাজে কর্মরত ছিল। ওই বেশিরভাগ সব আমার মতনই, ভিন্ন শহর থেকে কর্মরত চাকুরে। বাড়িওয়ালা বল বসন্ত সিংজি আমাদের সাথেই থাকতেন। আর সাথে থাকতো আমার খুব পছন্দের কাজের লোক হরিলাল ও রান্নার ঠাকুর সূর্যকান্ত। ওফ, সূর্যকান্ত দারুণ রাঁধত। তার হাতে তৈরি সুস্বাদু খাবার আমাদের দৈনন্দিন জীবনের সব রুচিবিহীন মুহূর্তগুলির ক্ষতিপূরণ করে দিত। আমি এই শহরে ওই 1 বছরের মতন ছিলাম। ওই 1 বছরেই ঘটেছিল আমার জীবনের এক ভয়াবহ স্মৃতি বিশেষ ঘটনা। সেই ঘটনা ভাবলে সারা দেহে আজও শিহরণ খেলে যায়। আমরা যে মেসে থাকতাম সেই মেসটার নাম ছিল ওমকার মাধবন মেস। ওমকার মাধবন মেসে ওই 1 বছরের মধ্যেই আমার সাথে অনেকেরই সদাভাবের সূচনা হয়, কিন্তু আমার সব থেকে কাছের বন্ধু হয়ে উঠেছিল শঙ্কর জাসওয়াল আর মাধবলাল রাও। শঙ্কর ছিল এই শহরেরই পোস্ট অফিসের কর্মরত এক চাকুরে, আর মাধবলাল ছিল একটা সরকারি সদগারি অফিসের কর্মরত এক চাকুরে। আমাদের এই 3 জনের মধ্যে মাধব ছিল সব থেকে বড়, ওই বছর 5 মতন বড় হবে। আমরা প্রত্যেকেই সকালে সকালে একসাথেই অফিস যাত্রা করতাম, আর অফিস থেকে ফিরে এসে স্নান সেরে সবাই মিলে আড্ডায় বসতাম, এবং আড্ডা শেষ হতো যখন রান্নার ঠাকুর সূর্যকান্ত এসে রাতের খাবারের জন্য সম্বোধন জানাতো। তারপর আমরা সবাই মিলে রাতের আহার শেষ করে একে একে সবাই মিলে যে যার ঘরে শুয়ে পড়তাম। এমনই একদিন আমি অফিসের রোজগারের ওই একঘেয়েমি ব্যস্ততাকে শেষ করে বাড়ি ফিরে স্নান টান সেরে সারাদিনের ক্লান্তি দূর করে একটা সিগারেট ধরিয়ে নীরব ধোঁয়া বাতাসের সঙ্গে মিশিয়ে দিতে দিতে মাধবের ঘরের দিকে এগিয়ে গেলাম। তার ঘরের দরজার সামনে জুতোটাকে খুলতে খুলতে বললাম, কি ব্যাপার মাধববাবু, কি পড়া হচ্ছে? কি ব্যাপার, শঙ্কর এখন আসেনি? আমি ঘরের ভেতর ঢুকে ঘরের উত্তর দিকে রাখা তক্তপোষের ওপর বসে একটা পাশ বালিশে হেলান দিলাম, আর দেখলাম মাধব একটা আরাম কেদারায় বসে পায়ের ওপর পা তুলে একটা পত্রিকায় চোখ বোলাচ্ছিল। তারপর সেটিকে ভাঁজ করে পাশে রেখে চোখ থেকে চশমাটাকে নামিয়ে চোখটাকে ডলতে ডলতে বলল, বুঝলে ভায়া, আজ দেখছি পত্রিকা কোম্পানির সুবুদ্ধি ঘটেছে। এতদিন পর একঘেয়ে খবর বাদ দিয়ে আজকে একটু অন্যরকমই নিউজ ছেপেছে, তাও আবার কোন শিল্পীকে নিয়ে? এক বাঙালি সেতার বাদক, কি পন্নালাল সিংহ রায়। বাঙালি? আগে হ্যাঁ, বাঙালি। যদিও আমার গান বাজনা নিয়ে অতটা আগ্রহ নেই, তবে বিহারের এই পাটনা শহরে একজন বাঙালি সেতার বাদক থাকতে পারে। ইয়ে পারকে তোমার মতন আমিও একটু ভেতরে ভেতরে অবাক হয়েছিলাম। ইয়ে হামকো মাননা পড়েগা। এক নিঃশ্বাসে মাধব কথাটাকে শেষ করে তারপর থামল। সত্যি, এই পাটনার মতন শহরে যে একজন বাঙালি সেতার বাদকও থাকতে পারে, তা কিছুটা অবাক হওয়ার মতনই ব্যাপার। আমি বললাম,
আর কি লিখেছে কাগজে? হ্যাঁ, এখানে বলে রাখা দরকার, মাধবের একটি পরিচিত অভ্যাস ছিল, সে খুব পান খেত। দিনে অন্তত গোটা 5 পান না খেলে তার ভাত হজম হতো না। সে বলতো পানের রস মুখে পড়লে নাকি এক স্বর্গপ্রবণ আমোদ অনুভব করা যায়। তা অবশ্য আমার জানা নেই, কারণ আমি পান টান কিছু খেতাম না, শুধু সিগারেটটাই খেতাম। তারপর সে তার ঠাকুরদার দেওয়া একটা রূপোলি পানের কৌটো থেকে একটা পান মুখে পুড়ে দিতে দিতে আবার বলতে শুরু করলো। ও পান কি ধরে আরে করব। अब ठीक है। और भी कुछ लिखा है। आज এই বাঙালি সেতার বাদক পান্নালাল সিংহ রায়ের জন্মবার্ষিকী। আজ থেকে 100 বছর পূর্বে বাঁকুড়া জেলার সংলগ্ন একটি অতি পাড়া গায়ের এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন তিনি। তারা খুব ওই অভিজাত্য সম্পন্ন জমিদার ছিলেন। সেই সময় তখন জমিদার কর্তা ছিলেন তার দাদু শ্যামলাল সিংহ রায়। তারপর জমিদার হিসাবে কর্তা হন তার বাবা রামলালরা 2 ভাই ছিলেন, রামলাল ও বজ্রলাল। আর এখানে বলা উচিত, তার মানে পান্নালাল বাবুর সেতার বাজানোর সূত্রপাত হয় কাকার থেকেই। কারণ বজ্রলালেরও সেতারের শখ ছিল, আর তিনিও খুব ভালো সেতার বাজাতে পারতেন। তবে জমিদার বংশের ছেলে গান বাজনা করবে এমনটা মানতে পারেননি শ্যামলাল সিংহ রায়। এমনকি তার ক্রোধ এমন পর্যায়ে পৌঁছায় তিনি তার ছোট ছেলে ওই বজ্রলালকে ত্যায্যপুত্র করার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীকালে পান্নালাল বাবুও তার কাকার পথ অনুসরণ করে। কাকার মতো তিনিও সেতার বাজানো শিখতে আগ্রহ প্রকাশ করলে তার বাবা শ্রী রামলাল সিংহ রায় ও ঠাকুরদার সিদ্ধান্তে সহমত দিয়ে তাকেও তার কাকার মতো ত্যায্যপুত্র করার সিদ্ধান্ত নেয়। এরপর ওই কাকতালীয়ভাবেই একদিন তার দেখা হয় তার কাকা বজ্রলালের সাথে। তারপর তার কাকার কাছেই তিনি সেতারের শিক্ষা গ্রহণ করেন এবং কিছুদিন পরেই কাকার মৃত্যু ঘটে। আর এরপর তিনি চলে আসেন কাকার বাল্যকালের বন্ধু রামনারায়ণ চৌধুরী, বাড়ি পাটনায়। রামনারায়ণ চৌধুরীও ওই গান বাজনায় বেশ আগ্রহ ছিল। তার বাড়িতেই তিনি থাকতেন ও ওই সেতার বাজাতেন। এর মাঝেই তিনি রামনারায়ণ বাবুর মেয়ে তার সাথে ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়েন এবং কিছুদিন পরেই তিনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাঁড়াও, পেজটা ওটাই। আজ আর লেখা আছে, তারপরেই তিনি ওখানে থাকার সিদ্ধান্ত নেন আর ভবিষ্যতে তার সেতার বাদক হিসেবে বেশ নামও হয়। তারপর বিভিন্ন স্থানে তিনি সেতার বাজিয়েছিলেন। ওনার কোনো সন্তান ছিল না। 1945 সালে তার স্ত্রীও মারা যান। তারপর তিনি ওই জমিদার বাড়িতে একাই বাস করতে থাকেন, কয়েকজন চাকর বাকর থাকতো আর কি। তারপর 1982 সালে এক সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তার ঘরের মধ্যেই। ও বাবা, তার মৃত্যু অলৌকিকভাবে হয়েছিল তা তদন্ত করে জানা যায়। ও বাবা। এই বলেই খবরের কাগজটাকে ভাঁজ করতে করতে আবার মাধব বলে উঠল, আর এখন
সেই বিরাট বাংলোটি জনমানবহীন অবস্থায় অন্ধকারকে আপন করে এক শহরের এক কোণায় বিরাজ করছে। তবে পান্নালাল বাবু মানুষটাকে কাল্টিভেট, আরে শঙ্কর যে কথাটা শেষ হলো না মাধবের। কি হে, ভুতুরে সেতার বাড়ির কথা হচ্ছিল নাকি? বলতে বলতেই ঘরে ঢুকে এলো শঙ্কর। তারপর সে তক্ত বসে আমার পাশে বসে বলল, শুনলাম তোমরা ভুতুরে সেতার বাড়ির কথা বলছো। আমি একবার মাধবের দিকে চেয়ে দেখলাম, সেও আমার দিকে কিছুটা অবাক হয়ে তাকালো। তারপর আমি বললাম, ভুতুড়ে বাড়ি মানে? শঙ্কর একটু উত্তেজিত কণ্ঠেই বলে উঠল, আরে তোমরা যে সেতারবাদক ওই পান্নালাল সিংহরার কথা বলছিলে, ওনার বাংলোটি এখন পরিত্যক্ত, কেউ থাকে না। ওটাই এখন ভুতুরে বাংলো বলে পরিচিত। একটু বিরক্তি স্বরেই মাধব বলল, अरे लेकिन दोस्त, तुम्हारा कोई भी बात हमारे समझ में नहीं आ रहा है। কই এইসব খবর তো কিছু লেখেনি। শঙ্কর হাসতে হাসতে বলল, আরে তুমি যে কি বলো ভায়া, সব খবর কি কাগজে ছাপে নাকি? এই অঞ্চলের প্রত্যেক আদিবাসীদের কাছে খোঁজ করলে জানতে পারবে এই বাংলোর অলৌকিক কীর্তি। আর তাছাড়া এই বাংলোটি আমার অফিসের খুব কাছে। আমি বলে উঠলাম, আচ্ছা ভাইয়া, সবটা খুলে বলো তো দেখি। একটা সিগারেট ধরিয়ে দুটো গোলাকার রিং ছেড়ে বলে উঠল শঙ্কর, তাহলে শোনো, প্রথম থেকেই বলি। পান্নালাল সিংহরায় সম্বন্ধে তো তোমরা অনেক কিছুই জেনেছ, তবে যে তথ্যটি তোমাদের কাছে এখনো অজানা রয়ে গেছে তা হলো তার স্ত্রী মারা যাওয়ার পর তার বাড়িতে কিছু অশৃঙ্খলা সৃষ্টি হয়। তার কিছু বন্ধু, মানে সহজ ভাষায় বলতে গেলে কতগুলো মাতালে যাতায়াতে শুরু হয়, এবং ধীরে ধীরে সেই আড্ডা সূচিতে বাইজি নাচের অধ্যায়টিও যুক্ত হয়ে যায়। বলো কি, বুড়োর পোড়া কপালে দেখছি বসন্তের আগমন খুব প্রখরভাবে ঘটেছে। একটু ব্যঙ্গ স্বরেই হেসে উঠলাম আমি। তা সক্ষম বলেছ। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, মাধব কিন্তু সিগারেট টিগারেট কিছু খেত না। তবে আমরা ওর ঘরে বসে সিগারেট শোভন করার ফলে মাধব হরিলালকে দিয়ে 1 টাকা 5 পয়সার একটা অ্যাশট্রে কিনিয়ে আনায়। সেটা দেখে আমরা একটু ইতস্তত বোধ প্রকাশ করলেও মাধব কিন্তু আমাদের কোনো কথাই শোনেনি। তারপর হাতের সিগারেটটাকে টেবিলে রাখা অ্যাশট্রেতে ডলে শঙ্কর আবার বলতে শুরু করলো, তো এই আমোদ প্রমোদের জীবন বেশ ভালোভাবেই কাটছিল পান্নালাল বাবুর। দারুণ নাম ও খ্যাতি সমানভাবে অর্জন করছিলেন তিনি। সারাদিন সেতার আর বন্ধুদের নিয়ে মেতে থাকতেন। এমনভাবেই বেশ চলছিল তার দৈনন্দিন নিত্যকর্ম। এইভাবে চলতে চলতে হঠাৎই ঘটে গেল এক মর্মান্তিক ভয়াবহ ঘটনা। সেটি ছিল তার মৃত্যু, এবং তোমরা হয়তো পড়েছ যে তার মৃত্যু কিরকম অলৌকিকভাবে ঘটেছিল। তবে তার মৃত্যুর ঘটনাটা নিশ্চয়ই তোমাদের জানা নেই। আমি বললাম, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ভাষায় কাগজে এই বিষয়ে কিছু লেখাই ছিল না। হ্যাঁ, তা তো আর দেবে না শালারা, সবই বুঝি, দিলে বদনাম হবে কি না। আগে পান্নালাল বাবু খুন হয়েছিলেন। क्या बक रहे हो? खून मतलब मर्डर? আগে হ্যাঁ ভায়া, খুন, তাও আবার তার সেতারের তার দিয়ে। তিনি সকালে ঘুম থেকে উঠে লেবু জল খেয়ে যোগব্যায়াম করে রোজের দিন শুরু করতেন, আর রোজ সেই লেবু গেলার সাথে তার চাকর তার ঘুম ভাঙাতো। দৈনন্দিন নিয়ম অনুসারে সেদিনও তার চাকর গ্লাস হাতে মনিবের দরজায় এসে কড়া নাড়তে থাকে। অনেক ধাক্কাধাক্কির পরেও যখন মনিবের স্বর শুনতে পায় না, তখন আরও 2 জন চাকর ও মালিকে নিয়ে এসে দরজা ভেঙে দেখতে পায় তক্তপোষের পাশে একটি কেদারায় হেলান দিয়ে বসে আছেন তার মালিক স্বয়ং পান্নালাল সিংহরায়। তার চোখ দুটি খোলা এবং ডিম্বাকৃতি অংশটি যেন ঠিকরে বেরিয়ে এসছে, আর তার গলাটি ছিল নৃশংসভাবে কাটা। তার বুকের কাছে রক্ত ছড়িয়ে পড়ে তার পরনের পৈতাটাও লাল বর্ণ ধারণ করেছিল। তার ভয়াবহ শবদেহটি যে কেদারায় ছিল, সেই কেদারার একটি পায়ের সাথে পেঁচানো ছিল একটি রক্তাক্ত সেতারের তার।
বোঝাই যায় যে সেই তারটি হলো তার হত্যায় ব্যবহৃত অস্ত্র। সেতারের তার, ভেরি ইন্টারেস্টিং তো। তবে এরপর ঘটতে থাকে বিভিন্ন অলৌকিক বা ভৌতিক একের পর এক ঘটনা। তার মৃত্যুর পর বিহার পুলিশ এক প্রকার তদন্ত শুরু করে ঠিকই, তবে তারা কিছুদিনের মধ্যেই হতাশ হয়ে তদন্ত বন্ধ করে দেয়। তার মৃত্যুর পর এক এক করে তার সব ভৃত্যই কাজ ছেড়ে এই বাংলো ত্যাগ করে যে যার দেশে চলে যায়। দুদিন আগের জমজমাটি গান বাজনায় সমৃদ্ধ বাংলোটি একেবারে জনমানুষহীন শূন্যতায় মৃত শরীরের মতো পড়ে রইল ওই শহরের বুকে। বাংলোর গেটে জড়িয়ে পড়ল নানান অজানা জঙ্গলি লতাপাতা। প্রতিটি ঘরে আস্তানা গাড়ল নানান রকমের পোকামাকড়ের দল, আর ঘরের প্রত্যেকটি দেওয়ালে চক্রব্যূহের মতো জাল ছড়িয়ে রইল মাকড়সার দল। মতলব তার পরিবারের কেউ আর আসেনি তার বাড়িতে? না, সেই ত্যায্যপুত্র হওয়ার পর আর কেউই তেমন তার খোঁজ নেয়নি। আর তার ওই বাদ্যযন্ত্রগুলোর কি হলো? সেগুলো এখানকার মিউজিয়াম কালেক্ট করে রেখেছে। তবে ওর সেতারটি যেটি উনি বাজাতেন সেটি উধাও, আর পাওয়া যায়নি। তবে এই সবেতে ছিল কিন্তু লৌকিক ঘটনা। এবার অলৌকিক ঘটনার কথাটা বলা দরকার। अलौकिक? मतलब वो कुछ भौतिक सस्पिशियस कुछ क्या? আগে হ্যাঁ মাধববাবু। পেছনের দরজায় চোখ যেতেই দেখলাম ঘরে চতুর্থ ব্যক্তির আগমন ঘটেছে, হরিলাল। আমি বললাম, তাই নাকি? সেটা আবার কি ব্যাপার? এই শঙ্কর, খুলে বলো সবকিছু। তোমরা তো শুনেছো যে আমার অফিস থেকে খুব একটা দূরে নয় সেই বাংলো, তাই এই ঘটনাটি আমার অফিসের সহকর্মীদের থেকে আমার শোনা। তবে তাদের থেকেও এ বিষয়ে আরও বেশি কিছু জানে এই অঞ্চলের আদি বাসিন্দারা। কি হে হরিলাল, বলো কিছু। আগে হ্যাঁ, আমাদের এখানে সবাই তাই জানে। আজ থেকে বহু বছর আগে যখন পান্নালাল সিংহ রায় দেহত্যাগ করেন, তারপরই ওই বাড়িতে সবাই যাতায়াত প্রায় বন্ধ হয়ে আসে। পরিত্যক্ত হয়ে ওঠে ওই জমিদার বাংলো। সেই কথাগুলো ভাবলেও যেন কেমন লাগে। দুদিন আগের সুসজ্জিত বাংলো আজ জনমানবহীন হয়ে যায় সম্পূর্ণভাবে। সেই সময় মানুষের মুখে শোনা যায়, বুঝলে ভায়া, রোজ নাকি রাতের বেলায় সেই মস্ত বাংলোর মধ্যে থেকে সেতারের শব্দ পাওয়া যায়। আহা, কি সেই মধুর সঙ্গীত! শঙ্কর বলে উঠল, হ্যাঁ, ওই বাড়িতে কেউ থাকে না, তবুও সেই বাড়ি থেকে রোজ কিভাবে সেতারের শব্দ আসতে পারে? অথচ সকালে গিয়ে খোঁজ করলে দেখা যায় কোনো মানুষের অস্তিত্বই নেই সেখানে। বহু মানুষ ওই পথ দিয়ে যাতায়াতের সময় সেতার বাজার শব্দ পায়। এই অবধি তো তাও ঠিক ছিল। আমরা ভাবলাম যে কেবল পরিষ্কার এক গুজব এটা। তবে আমাদের এই ধারণাটি ভুল প্রমাণিত হলো একদিন। হঠাৎ এই ঘটনার প্রচারের ফলে আমাদের অফিসের ডেপুটি ম্যানেজারের ভাই উমাপতি বলে ওঠে সে নাকি মানে না এই সমস্ত কিছু, সে নিজে গিয়ে স্বচক্ষে একবার প্রমাণ করতে চায়। তার এই প্রস্তাবে অনেকেই বাধা দেয়, মানতে চায় না তার প্রস্তাব। তবে তাদের সব কথাই এক বাক্যে উড়িয়ে দিয়ে এক রাতে তিনি একাই যান ওই বাংলোয়, এবং তারপর তিনি আর ফিরে আসেননি। পরের দিন বাড়ির লোক গিয়ে খোঁজ করলে সে বাংলোর বাগানে তার দেহ খুঁজে পায়। মৃত্যুর সময় তারও চোখ দুটি ছিল খোলা এবং ডিম্বাকৃতি অংশটি যেন ঠিকরে বেরিয়ে এসেছিল, আর তার গলাটিও ছিল সেই সেতারের তার দিয়ে কাটা। রক্ত গড়িয়ে পড়ে তার হলুদ জামাটাকেও রক্তাক্ত করে তুলেছিল। তারপর থেকে আর কেউ সাহস পায় না গো ওই বাংলোর দিকে যেতে। এই কথা ভাবলেও যেন গায়ে আজ কাঁটা দিয়ে ওঠে। ওহ, মাধব বলে উঠল, लेकिन तुम जो भी बोलो, ये তোমাদের ভুল ধারণা। ভূত বা অলৌকিক শক্তি বলে এই পৃথিবীতে কিচ্ছু নেই। আমি বলে উঠলাম, তোমার কথা ঠিকই, আমিও ভূত বলে কিছুতে বিশ্বাস করি না। এগুলো নিছকই খুন, তাছাড়া আর কিছুই নয়।
সেতার বাজিয়ে কেউ বা কারা হয়তো ভয় টয় দেখাতে চাইছে। তবে তোমরা বিশ্বাস করো আর নাই করো, ওই বাড়ির ঘটনা যে মিথ্যে নয় তা শহরে সবাই জানে। তাই নাকি? এতনি সচ্চাই? তবে সূত্রটা একবার ফলো করে দেখতে হচ্ছে তো। মাধবের এই কথা শুনে শঙ্কর একটু উত্তেজিত হয়ে বলল, না না, কি দরকার বাবা এইসব নিয়ে টানাটানি করার? শেষমেশ জীবনে সংশয় হতে পারে। আরে না না, সংশয় আবার কিসের? সাথে লাঠি আছে, টর্চ আছে, কিসের আবার অসুবিধা? শম্ভু, তুমিও যাবে নাকি? আসলে আমার ভেতরেও মাধবের ন্যায় ভৌতিক বা অলৌকিক কোনো থিওরিতেই কোনোদিনও বিশ্বাস জন্মায়নি। আমার ব্যক্তিগত মত হলো এগুলো সির্ফ ধাপ্পাবাজি, আসলে কিছুই নয়। ভৌতিক গুজবের মাধ্যমে যত সব অনৈতিক বা কালোবাজারির কারবার। এমনকি এ ঘটনাটাও হতে পারে কোনো ধূর্ত মানুষ বা কিংবা ওই খেকো শয়তানের দ্বারা ঘটিত কীর্তি। হতে পারে কোনো বেআইনি কাজ ওই বাংলোতে হয়, সেই সব থেকে বাঁচতেই এই সেতার বাজিয়ে ভৌতিক গুজব ছড়িয়ে বেড়ানো হয়েছে, কেউ যাতে সাহস করে ওই বাংলোর ভেতর ঢুকতে না পারে। আর হয়তো শঙ্করের অফিসের ওই লোকগুলো গিয়ে কিছু দেখতে দেখতে পেয়েছিল বা কোনো গুপ্ত খবরের সন্ধান পেয়েছিল, তাই হয়তো তাদেরকেও ইহলোকের মায়া ত্যাগ করতে হয়েছে। তবে কি তারাই সেতারে তার দিয়ে হত্যা করেছে? কিন্তু আমাদের মাধববাবু খুব সাহসী, আমিও তেমন ভয়টাকে প্রশ্রয় দিই না। তাই দুজনেই দুটো শক্তপোক্ত লাঠি আর দুটো বড় হাই পাওয়ারের টর্চ নিয়ে সেই বাংলোয় প্রবেশ করলে কোনো বিপদই আমাদেরকে ছুঁতে পারবে না। তাই বলে উঠলাম, যাওয়াই যাক, একবার পরখ করে দেখতে ক্ষতি কি? আরে না 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 না, ওই বাংলোয় যাওয়ার কোনো দরকার নেই। ভূতের সঙ্গে সাহস দেখানোর কোনো দরকার নেই, ঘরে থাকো। একটু আতঙ্ক ভরা স্বরেই বলে উঠল হরিলাল। সে আমাদের থেকে বয়সে অনেকটাই বড়, তাই আমাদেরকে অনেক স্নেহ করে। তবে সে হয়তো একটু ভয় পেয়ে চিন্তা করে আমাদেরকে বারণ করছে। কিন্তু তাকে থামিয়ে আমি বললাম, আরে হরিলাল, তুমি বৃথা চিন্তা করছো, আমাদের কিছুই হবে না। আর ওখানে ভূত টুত বলে কিছু নেই, সির্ফ ধাপ্পাবাজি। আমাদের কাছে তো লাঠি থাকবে, আর দেখতেও তো হবে ওখানে দুষ্ট বুদ্ধি সম্পন্ন কোনো মানুষের অস্তিত্ব আছে কিনা। একদম ঠিক সম্ভব। এই ব্যাপারটা একবার সচক্ষেরও দেখতেই হবে। তবে আজ তো হবে না, তাহলে আগামীকালই কৌতূহল সমাধান পর্ব আরম্ভ করা যাবে। তবে আমার কিন্তু একদম বিষয়টা মোটেই ভালো ঠেকছে না। আরে শঙ্কর, চিন্তা করো না, আমরা ভোরের আলো ফুটতেই ফিরে আসব। আর আমরাও তো দেখি আমার এই পান্নালাল মশাই কেমন সেতার বাজাতো। তোমরা হলে কি এখনকার লাড়কা, আমার মতন বয়স্ক মানুষের কথা শুনবে কেন? যাই হোক গে, যা ভালো বোঝো তাই করো। খাওয়ার সময় হয়ে উঠলো, এই তাড়াতাড়ি যাও, খেতে বসো। আমি সূর্যকান্তকে খাবার দিতে বলেছি। এই বলে ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল হরিলাল। শঙ্কর বলল, তোমরা যখন শুনবেই না, তবে তোমাদের আমি একা ছাড়বো না। কাল রাতে আমিও তোমাদের সঙ্গে যাব। क्या बात कर रहे हो भाई? একটা পান মুখে দিয়ে রসটা দিয়ে গলাটা ভিজিয়ে বলল মাধব। শঙ্কর বলল, হ্যাঁ আমিও যাব, তোমরা তো আর আমার কথা শুনবে না। তবে তবে আমি কিন্তু বাংলোর ভেতরে ঢুকবো না, বাইরে তোমাদের জন্য অপেক্ষা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। কাল আমরা তিনজনে যাচ্ছি পান্নালাল সিংহ রায়ের সেতার বাজানো শুনতে, ঠিক আছে? শেষ কথাটা বলার সময় ঠোঁটের কোণে একটা পাতলা হাসি দেখা গেল মাধবের। মাধব আসলে ঘোর নাস্তিক। সে যেমন ভগবানও বিশ্বাস করে না, তেমনি সে ভূত প্রেতেও বিশ্বাস করে না।
তার মধ্যে স্পিরিচুয়াল বলেও কিছু নেই। আর তাছাড়াও সে খুব সাহসী, লম্বা চেহারার এক বলিষ্ঠ পুরুষ। তার বাপ ঠাকুরদা ছিল কুস্তিগীর, এক কথায় যাকে বলে পালোয়ান। সুতরাং তার শক্তি বা ক্ষমতায় আমাদের কোনো সন্দেহই থাকে না। আর সত্যি বলতে গেলে আমিও দেখতে চাই যে কে বা কারা এরকম গুজব রটাচ্ছে। আর এমনিতেও আমাদের কাছে লাঠি থাকবে এবং শঙ্কর তো বাংলোর বাইরেই থাকবে, সুতরাং কোনো ভয়ের কারণই নেই। আর আমিও যে মাধবের মতন এই অন্তর্ধানে খুবই উত্তেজিত সেটাও অনুভব করলাম। মাধবের ঘর থেকে বেরিয়েই আমরা তিনজনেই একত্রে গেলাম খাবার ঘরে। আজ রাত্রে সূর্যকান্ত পরোটা, রাবড়ি আর ছোলার তড়কা করেছিল। খাওয়া শেষ করে একটা সিগারেট ধরালাম, তারপর 2-3টে টান মেরে সিগারেটটাকে জানলা দিয়ে ফেলে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে আমার খালি মনে হতে লাগলো, কি আছে ওই অভিজাত্য সম্পন্ন বাংলোটায়? কি সেতার বাজায়? আর যদি কেউ সেতার বাজিয়েও থাকেন তবে সেতারই বা কোথায়? আর উমাবতী বাবুকেই বা কে বা কারা খুন করলো? ওই মৃতদেহর যা বর্ণনা আর পান্নালাল সিংহ রায়ের মৃতদেহের বর্ণনা প্রায় সম্পূর্ণ মিলে যায়। এই একই পদ্ধতিতেই তো পান্নালাল বাবুরও গলা কাটা হয়েছিল ওই সেতারের তার দ্বারা। আর তার চোখগুলো ডিম্বাকৃতি আকার ধারণ করেছিল, প্রায় ঠিকরে বেরিয়ে আসবে। তাহলে কারা আছে এর পেছনে? কাল তার একটা হদিশ বার করতেই হবে, কাল তার একটা কিছু না কিছু হদিশ বার করতেই হবে। এই ভেবে চশমাটা খুলে পাশে টেবিলে রেখে চোখটা বন্ধ করতেই কখন যে নিদ্রায় হারিয়ে গেছি তা জানতে পারলাম না। টেবিলের অ্যালার্ম ঘড়িটা ঘ্যান ঘ্যান মাথা খাওয়া তীব্র শব্দে কানটাকে ঝালাফালা করে দিয়ে সকালের আহ্বান জানালো। অ্যালার্মটা বন্ধ করে আলমোড়া ভাঙতে ভাঙতে উঠে দেখি 8টা বেজে গেছে। দক্ষিণ পূর্ব জানালাটা দিয়ে সূর্যের সামান্য আলোটা চোখে পড়তেই হঠাৎই মনে পড়ে গেল আজকের অন্তর্ধান উদ্ঘাটনের কথাটা মনে পড়তেই ভেতরে একটা তীব্র উত্তেজনার আবির্ভাব উপলব্ধি করলাম। রোজগার মতন আজকেও হাত মুখ ধুয়ে প্রাতরাশ সেরে অফিসে প্রবেশ করলাম। অফিসের সব কাজের মধ্যেই সারাক্ষণই একটা কথাই ভাবছি, কি হবে আজ রাতে। সব কাজ মিটিয়ে বাড়ি ফিরলাম ওই 8টা নাগাদ। স্নান সেরে মাধবের ঘরে গিয়ে দেখি তার ঘরের কোণে 2টো হাই পাওয়ারের টর্চ ও 3খানা লাঠি রাখা, এবং শঙ্করও হাজির হয়েছে তার ঘরে। আমাকে দেখেই মাধব বলল, আরে তুম আ গয়ে ভাইয়া, তাহলে তো আর দেরি করে লাভ নেই, চলো রাতের খাবারটা শেষ করা যাক। রাতের খাবার দাবার খুব ভালো করেই সম্পন্ন হলো। খাওয়া দাওয়া শেষ করে মাধবের ঘরে একটু বসে আমরা বেরোনোর জন্য প্রস্তুত হলাম। বেরোতে যাব এমন সময় দেখি হরিলাল একটু কাঁচু মাচু মুখ নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। বলল, আরে বাবারা, আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। আর একবার ভেবো না তোমরা সত্যি ওখানে যাবে? হ্যাঁ? মাধব বলে উঠল, আরে তুম চিন্তা কাহে করতে হো হরিলাল? আরে হরিলাল, অত চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি অন্তর্ধান আবিষ্কার করে ফিরে আসব।
বেশ, তোমরা যখন আমার কোনো কথাই শুনবে না, তবে আর কি, সাবধানে যাও। আর কোনো বিপদ দেখলে এই শঙ্কর, তুমি সেই মুহূর্তেই আমাদেরকে খবর দেবে কিন্তু। শঙ্কর মাথা নাড়ল। এবার আমরা বেরিয়ে পড়লাম সেই ভৌতিক বাংলোর রহস্য উদ্ঘাটন করতে। শঙ্করের অফিসের সামনে আমরা বাস থেকে নামলাম। একটু এগিয়ে গিয়েই আমরা একটা ছোট গলির ভেতর ঢুকে হাঁটা দিলাম। আজকের আকাশের চন্দ্রমা খানিকটা ঘোলাটে, যেন কোনো উদ্দেশ্যহীন ধোঁয়া ঢেকে দেওয়ার চেষ্টা করছে এবং অশনি সংকেতের আগাম সতর্ক বার্তা জানাচ্ছে। বাতাস বইছে বেশ ঘন ঘন। মে মাসের গরমে খানিকটা বাতাস গায়ের সাথে মেলে বেশ ভালো লাগছে। এর মধ্যেই আমরা একের পর এক গলি পেরিয়ে সেই রাস্তাটার সামনে গিয়ে দাঁড়ালাম। সেই রাস্তার চারিপাশে জঙ্গল, নেই কোনো বাড়ি, নেই কোনো জনমানবের চিহ্ন, আর তার মধ্যেই বহু বছর ধরে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত প্রাসাদ, কর্নেল সিন্ধুরের বাড়ি। এত বড় প্রাসাদও যে হতে পারে তা আমি বা মাধব কেউই ভাবিনি। সেখানে এক সময় বাস ছিল বহু মানুষের, কত মানুষেরই না আগমন ঘটত। আজ সেই প্রাসাদ জনমানবহীন দেখলেই গাটা কেমন ছমছম করে ওঠে। শঙ্কর বলে উঠল, ওরে বাবা, এই মহল দেখলেই তো একবারে গা ছমছম করে উঠছে। আরে না না, মেঘের আড়ালে যাওয়ার ফলেই চাঁদের আলোটা না আসায় বেশ অন্ধকারাচ্ছন্ন করেছে প্রাসাদটা। আমরা তিনজনেই যখন সেই মস্ত নির্বিকার জীবের মতন প্রাসাদের মূর্ছে পড়া বহু দৃশ্যের সম্মুখীন হয়ে সেই লোহার গেটটার সামনে দাঁড়ালাম, সেই মুহূর্তেই একটা ঘটনা ঘটল। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। প্রাসাদের ভেতর থেকে শোনা যাচ্ছে মৃদু সেতারের শব্দ, আর দোতলার একটা ঘরে আলো জ্বলছে। যেন এই নির্বাক জীবের মতন প্রাসাদটিও আমাদের প্রবেশের সঙ্গে সঙ্গে জেগে উঠেছে। মাধব বলল, क्या बात है, इंटरेस्टिंग, वेरी इंटरेस्टिंग। एक मिनट। शंकर, शंकर, तुम वहीं पर रुको, मैं और शंभू अंदर से चल के आते हैं, ठीक है? এই তো, তোমরা না যেও না, যদি ওনার ভূত কিছু উৎপাত সৃষ্টি করে। नहीं, আমরা সবাই যাব। তোমার যদি এতই ভয় লাগে তাহলে তুমি ফিরে যেতে পারো, हम जाएंगे ही जाएंगे। এই বলে সে গেটটাকে খুলতে গেল, আর গেটটা একটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। এরপর চারিদিকে জঙ্গল, যা এক সময় ছিল ফুলের বাগান। মাঝের রাস্তা দিয়ে আমরা এগিয়ে গেলাম সেই মস্ত প্রাসাদের ভেতরে। আমি বললাম, মাধব, লাঠিটা হাতে রেখো আর টর্চটা চালাও। আমার কথা মতন টর্চটা জেলে সামনে এগিয়ে গেল মাধব, আর তার পেছনে আমি। এবার দরজার সামনে পৌঁছেই আমরা দেখি দরজাটা ভাঙা, বহু পুরনো কাঠের দরজা। তা পেরিয়ে ঘরে ঢুকতেই শুনতে পেলাম
সেতারের স্বর যেন আরো কাছে এগিয়ে আসছে। সে সুর মুগ্ধ করার মতন। এরই মধ্যে হঠাৎই কানে এলো কার একটা হাসির শব্দ। মনে হলো কোনো মহিলার। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল। খানিকটা ঢোকিলেই বললাম, হ্যাঁ, শোনা শোনা। সোজা বারান্দার দুপাশে সারি সারি ঘর। প্রতিটি ঘরের দরজায় মরচে পড়া তালা ঝুলছে এবং চারিদিকে যেন ধুলোর তীব্র আস্তরণ বয়ে গেছে। দরজার কোনায় কোনায় ভর্তি ধুলোর আস্তরণ ও অযত্নের দাগ। আমি আবারও একটু মনোযোগ দিয়ে শুনলাম, একইভাবে বেজে যাচ্ছে সেতার। আমরা একটু আস্তে আস্তে পা ফেলেই একটু এগোতেই দেখি একটি সরু সিঁড়ি দোতলায় চলে গেছে। আমরা ধীরে ধীরে দোতলার দিকে এগোচ্ছি, আর চারিদিকের মাকড়সার জাল আর অন্ধকার যেন আমাদেরকে ছুঁতে চায়। আর সিঁড়িতে পায়ের ধ্বনির খটাস খটাস শব্দ হতেই বুঝতে পারলাম সেতারের সুরের বদল হয়েছে। এখন আর মালকোল নয়। এই ভঙ্গিটা আর একটু তীব্র, যেন সেতারের স্বরের মধ্যে দিয়ে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই যেই ঘরটিতে আলো জ্বলছে সেই ঘরে ঢুকতেই আমার পাটা অবশ হয়ে গেল। মাধবের দিকে তাকিয়েই দেখলাম সেও আমার মতন দেখছে সামনে বসে থাকা সেতার বাদকটিকে। একটি বড় মাপের ঘর, চারিদিকে আসন পাতা রয়েছে, আর আসনগুলির মধ্যে একটি সুসজ্জিত আসুরের ওপর উল্টো দিকে মুখ করে বসে আছে একটি ব্যক্তি। তার শরীরটা আকারে একটু বড় এবং তার কেশগুলিও লম্বা। এই দৈত্য আকারের লোকটি বাজিয়েই চলেছে একটি তীব্রতার সেতার। আমার পাগুলো তখন অবশ। আমরা পুতুলের মতন হাঁ করে দেখছি তাকে। আর হঠাৎই একটা শব্দ কানে আসতে আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো। এটা তো ঘুঙুরের শব্দ। শুধু তাই নয়, পাশে তাকাতেই দেখলাম দুজন নর্তকী। কি সুন্দরী না তাদের গঠন! তাদের চোখ দুটো টানা টানা, যেন এক কথায় রূপসী। তারা একইভাবে নৃত্য পরিবেশন করছে সেতারের শব্দের সাথে তাল মিলিয়ে। এবং হঠাৎই এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। মাধব দ্রুত গতিতে এগিয়ে গেল লাঠিটা নিয়ে তার দিকে। এমন সময় হঠাৎই সেতারের শব্দ বন্ধ হয়ে গেল। আমি লক্ষ্য করলাম মাধব আমার মতন তাকালো পান্নালাল বাবুর আসনের দিকে। কি আশ্চর্য, সেখানে কেউ নেই। একসাথে বিদেশি জাদুকরের মতন অদৃশ্য হয়ে গেল নর্তকীরাও। কাকে খুঁজছো তোমরা? আমার কানে সেই শব্দটা এলো, যেন কোনো লৌহ মানবের কণ্ঠ। আমার কপালে এক বিন্দু ঘাম দেখা দিল। সেই ঘামের এক বিন্দু আমার চোখের কোণে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পাশ ফিরতেই দেখি সেই মানুষটা আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে রীতিমতো ভয় পেলাম। আমার দিকে সে তাকিয়ে একটু হিংস্রভাবেই বলে উঠল, তোমরা বুঝি সেটা শুনবে?
হঠাৎই বাঘের মতন গর্জন করে হেসে উঠল সে। তার চোখ দুটো যেন বাইরে ঠিকরে বেরিয়ে আসবে। হঠাৎই তার গায়ে একটা লাঠির বাড়ি পড়তে সেই হিংসক্ত মুখেই তাকালো মাধবের দিকে। এমন সময় সেই ঘটনাটাই ঘটলো যা আমি কোনোদিনও ভাবতে চাই না। শয়তানটা আমার মুখের ওপর তার কড়া কড়া হাত বসিয়ে দিল। আমি একটা তীব্র স্বরে আর্তনাদ করে মাটির ওপর লুটিয়ে পড়ার সময় শুনতে পেলাম মাধবের কান্নাযুক্ত আর্তনাদ। আমার যখন জ্ঞান ফিরল দেখি মাথার সামনে শঙ্কর। তুমি তুমি সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল মাধবের কথা। ধপ করে উঠে আমি মাধব শব্দটা বলতেই মাধব মাধব কানে ভেসে এলো একটা কান্নার শব্দ। একটু উঠতেই শরীরে একটা ব্যথা অনুভব করলাম। হরিলাল কাঁদছে আর বলছে, আমি বারণ করেছিলাম, তোমরা আমার একটা কথাও শুনলে না। আমি বারণ করেছিলাম। আরো কয়েকটা মানুষকে দেখতে পেলাম, মহলে পুলিশ। বলে উঠলাম, মাধব মাধব। কেউ কোনো সাড়া করলো না। একটা স্তম্ভের নিচে আসনের দিকে হাত দিয়ে দেখালো। সেই দিকে চোখ যেতেই আঁতকে চিৎকার করে উঠলাম। পিঠ ঠেকিয়ে একটা স্তম্ভের নিচে বসে আছে মাধব। তার দেহে আর প্রাণ নেই, তার গলাটা কাটা, চোখগুলো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। এই অবধি বলার পর দেখলাম জেঠুর চোখের কোণায় জল। আমি বললাম, আচ্ছা পুলিশ তদন্ত করেনি? জেঠু বলল, করেছিল, কিন্তু কোনো কিছুরই হদিশ পায়নি। আমাদের এই বীরত্বের ইতিহাস যে এমন একটা মারাত্মক ঘটনার সৃষ্টি করবে তা কখনোই কেউ ভাবতে পারেনি। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনালস প্রেজেন্স রাহুল সেনগুপ্তের কলমে সেতার। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, সোম, বাবা ও পান্নালাল বাবুর কণ্ঠে অঙ্কন চ্যাটার্জি, মায়ের কণ্ঠে সৃষ্টি, জেঠু ওরফে শম্ভু ও হরিলালের কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, মাধবের কণ্ঠে অনির্বাণ কায়েত, শঙ্করের কণ্ঠে শান। পোস্টার ও সাউন্ড ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত, স্ক্রিপ্ট রাইটিং সৌমিলি পাল। এই গল্পটা মানে আমাদের প্রেজেন্টেশনটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটায় ক্লিক করে এই ভালোবাসাটাকে প্রকাশ করুন। বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে ও বাকি সকলের সাথে শেয়ার করুন আমাদের এই গল্পটাকে। এবং আরও নতুন গল্পের খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিতে ক্লিক করে দিন।
গল্পটি সম্পর্কে মনের ভাব একেবারে খোলা মনে কমেন্ট বক্সে প্রকাশ করুন। প্রতিটি কমেন্ট একেবারেই বহুমূল্য। তাহলে আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের জন্য নিয়ে আসছে আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।